আমার গল্পের দুর্বলতাগুলি এই প্রসঙ্গে পরস্পর মত বিনিময় করবেন এবং তাদের যে যোগসূত্রটি যিনি করিয়ে দেবেন সেই সঞ্চালক বিশ্বদীপ দে। আমি স্বপ্নময়দাকে ডাকবো, আমরা শুনে নেব স্বপ্নময়দার কথাগুলি। সবাইকে আমার সম্ভাষণ জানাচ্ছি, মঞ্চে যারা আছেন সবাইকে। আমার সহযাত্রী লেখকরা, আমার অনুজ লেখকরাই বেশি এখানে আছে। তো আমার গল্প, আমার নিজের পিঠ কি আমি দেখতে পাই? আমার পিঠ আমি দেখতে পাই না। আয়নায় দেখা যায় বা কেউ যদি বলে দেয় যে তোমার পিঠে ওইখানে একটা লাল ছোপ আছে কিংবা ওইখানে একটা ফুলও জায়গায় আছে, বোঝা যাবে। তো আমার গল্প যখন 1982 সালে ভূমিসূত্র বেরোলো, তার আগেই 70-71 থেকে এখানে ওখানে লিখতে শুরু করেছি। প্রথম গল্পটা অমৃত যখন বেরোলো, মনীন্দ্র রায় আমার পিঠে হাত দিয়ে বললো, বাবা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সেই গল্পটা কোনো সংকলনে দিইনি। পরবর্তীকালে আমি বুঝতে পেরেছি যে গল্পটা অমৃততে ছাপা হয়েছিল, বাঁধানো দাঁত, সেটা খুব দুর্বল গল্প। সেটা আমি ওটা বুঝতে পেরেছি। ওই যে জীবজগতে একটা ব্যাপার আছে যে ওই বেড়ালের 4-5টা বাচ্চা হয়, তার মধ্যে যে হুলো, সে 1-2 বাচ্চাকে মেরে ফেলে। কেন মেরে ফেলে না? সার্ভাইভাল, প্রকৃতিতে বেস্ট যেটা আছে সেটাই থাকবে, দুর্বল যেটা সেটাকে তখন মেরে ফেলে। কিন্তু মা বেড়াল সেটাকে মুখে করে আগলে আগলে রাখে, হুলো থেকে বাঁচাবার জন্য এক জায়গা থেকে আবার আরেক জায়গায় নিয়ে যায়। তো আমি সে সময় যখন সংকলন হলো, প্রথম যেই গল্পটা পরবর্তীকালে বুঝতে পারলাম, কিন্তু আমি তো সেই মায়ের মতন ওটাকে আগলে রেখেছি বটে, কিন্তু হারিয়েও ফেলেছি। এখন আর খুঁজে পাবো না, তবে একজন আমায় খুঁজে দিয়েছে। আমি কোনো সংকলনে সেই গল্পটা রাখিনি। তো 82 সালে প্রথম বইটা বেরোলো, 82 থেকে 97 পর্যন্ত 5টা বই বেরোলো। ভূমিসূত্র, অষ্টচরণ, 16 হাঁটু, ভিডিও ভগবান নকুলদানা, জার্সি গরুর উল্টো বাচ্চা, আর হচ্ছে সতর্কতামূলক রূপকথা। এই 5টা বই 15 বছরে বেরোয়। তখন সরোজ বন্দ্যোপাধ্যায়, পার্থপ্রতিম, সুদেষ্ণা চক্রবর্তী, রবীন বল ইত্যাদি যারা সমস্ত ছিল, সুদেষ্ণা চক্রবর্তী, সবাই এইসব গল্পের কেউ দুর্বলতা বরং ধরিয়ে তো দেয়নি, বরং বলছিল ভালো হচ্ছে, এই হচ্ছে, নানা রকম প্রশংসাই আমি দেখেছি আমার ছোট গল্পগুলোতে। এখন যখন আমার এলো তোমার গল্পের দুর্বলতা কী, আমি তখন মনে মনে চিন্তা করলাম, যেগুলো মানে আসার সময় চিন্তা করতে লাগলাম, মেট্রোতে বসেও একটু একটু করে ভাবলাম। এখানে অভিজিৎ সব পুরো ব্যাপারটা গুলিয়ে দিল, বলে দুর্বলতা নয়, এটা তো সীমাবদ্ধতা। তুমি সবাই তো সব বিষয়ে পারে না, দুর্বলতা। যাই হোক, সীমাবদ্ধতা না দুর্বলতা মিশিয়ে টিশিয়ে আমি একটা কিছু বলছি। এই যে এখন ব্যাপারটা হচ্ছে যে আমি অনেকগুলো জিনিস পারবো না, সেটা আমার সীমাবদ্ধতা, ভালো করে পারবো না। আমি কিছুতেই ওই চাঁপা আর চম্পককে চাপাতলায় এনে চাপাচাপি করানো, সেটা আমার দ্বারা, ওটা আমার দ্বারা ঠিকঠাক হবে না, ভালো হবে না। আমাদের ফুটু ডুম করে দিয়েছে মহাশ্বেতা দেবী। তো আমরা যেই সময় লিখছি সেই সময় মহাশ্বেতা দেবী যেই গল্পগুলো লিখছেন, আমি একা নয়, আমার মনে হয় আরও কয়েকজন আছে, তপনদাও হতে পারে কিছুটা। ওই রকম লিখতে হবে, যেখানে মানুষের কথা থাকবে, সমাজের কথা থাকবে, প্রান্তবর্তীতা থাকবে, প্রান্তিক মানুষ থাকবে, অজানা থাকবে, ইতিহাস থাকবে, লোককথা থাকবে, ইত্যাদি ইত্যাদি। তো আমি এখন অনেক দূরে দাঁড়িয়ে এসে আমার লেখাগুলো পড়তে গিয়ে দেখি আমি অনেক ক্ষেত্রে এইসব জায়গায় না বাড়াবাড়ি করেছি। আমি চরিত্রের মধ্যে বলরামী, সাহেব ধনী, কর্তাভজা সম্প্রদায়, এগুলোর গল্পের মধ্যে এগুলো এনে এনে জড়ো করেছি, উপন্যাসও করেছি। আমি যে একটা গণমিত্র বলে ওই চিকিৎসকদের নিয়ে একটা যেখানে বই লিখেছি, মানে উপন্যাস, সেখানেও দরকার ছিল না একটা চরিত্র, সে বলাহারি সম্প্রদায়ের।
এখানে মাথা খারাপ করে দিয়েছে সুধীর চক্রবর্তী, এবং কিছুটা এও রয়েছেন, মহাশ্বেতা দেবীও বটে। তো এগুলো নিয়ে এগুলো সমস্ত করেছে। অনেকে সব অনেক দিকে চলে যেতে পারে, আমি তো পারি না। ধরুন আমি গোয়েন্দা গল্প লিখতে পারবো না, তপন বন্দ্যোপাধ্যায় একদিকে গোয়েন্দা গল্প লিখছে, তারপরে দেখছি গান সঙ্গীত নিয়ে লিখছে, তারপরে দেখি ইতিহাসে চলে যাচ্ছে, তারপরে দেখি হাসির গল্প লিখছে, ইঁদুর, মুখ্যমন্ত্রীর উপহার, রাজ্যপালের অসুখ, কত মানে লিখে যাচ্ছে। আমি তো সেটা পাচ্ছি না। ভূত, একবার অনিশ দেব আমাকে বললো, একটা আমার ভূতের গল্প সংকলন করছি, তোমার একটা ভূতের গল্প দিতেই হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে অনিশ দেবের সঙ্গে দেখা হতো তখন ওই কলকাতা ওই সায়েন্স কলেজের একটা ছিল, ওই তখন অধ্যাপকদের একটা বিভিন্ন পড়ানোর ব্যাপার ছিল, বিভিন্ন বিষয়ে অধ্যাপকদের তখন জানতে হতো, পড়তে হতো। তো সেইখানে অনিশ দেব ওটা কোঅর্ডিনেটর, ও আমাকে ডেকেছে, ও আবার সামনের বছর ডাকবে না হয়তো, একটা উপন্যাস, একটা ভূতের গল্প দিতেই হবে আমাকে। তখন একটা ভূতের গল্প, জীবনে ওই একটা ভূতের গল্প লিখলাম। সেটা হচ্ছে এরকম, গল্পটা হচ্ছে এই যে একটা লোক চুপচাপ একা একা থাকে, বসে বসে একা বসে হুইস্কি খায়। ও হঠাৎ মানে খেতেই দেখে যে গ্লাস থেকে কমে যাচ্ছে, গ্লাস থেকে মালটা কমে যাচ্ছে আস্তে আস্তে। ও যদি মানে খেলো একটা সিপ, অর্ধেক থাকার কথা, পুরুক করে দেখে নেই। ব্যাপারটা কি তখন ও জানতে পারলো যে ওইখানে ঝাঁঝরি, ওখানে যে ঝাঁঝরি আছে সেখানে মাঝে মাঝে একটা গুপ শব্দ হয়। একজন ঝাড়ুদার সে ওই ঝাঁঝরিতে পরিষ্কার করার সময় সে মানে মদ্যপ ছিল, ওই অবস্থায় সে ঝাঁঝরিতে নেমে আর উঠতে পারেনি, সে ভূত হয়ে ওই ড্রেনেই আছে। সে যখন কেউ ও একা মানে হুইস্কি খাচ্ছে সেই সময় চলে এসছে। তখন সে বুদ্ধি করলো যে ওকে তো একাই থাকে, সন্ধ্যাবেলা তো এটা খেতেই হবে। তখন সে রাম খেতে লাগলো। রাম খেতে আর ভূত আসবে না, আর ভূত তো রামকে ভয় করে, রামকে ভয় করে বলে সে রাম খেতে লাগলো। ভূত আর রাম খায় না, তার হুইস্কি থেকে তার অভ্যাসটা রামে চলে গেল। তা এটা যদি ভূতের গল্প বলেন, এই ভূতের গল্প আমি লিখেছি। হ্যাঁ, তো আমি কতগুলো ব্যাপার করেছি। আমি যখন পেছন ফিরে গল্পগুলিকে দেখি তখন দেখি যে একটা গল্পের ভেতরে আমি 2-3টে সমস্যা ঢুকিয়ে দিচ্ছি, 3টে আলাদা গল্প হতে পারত। একটা গল্পের কথা অনেকে অনেক সময় বলে, গল্পটার নাম ফুল ছোঁয়ানো। সেই ফুল ছোঁয়ানোর মূল বিষয়টা ছিল পোলেন, মানে প্রজাপতি, ফড়িং ইত্যাদি নেই, তখন প্রজাপতির ভূমিকাটা মানুষকেই নিতে হচ্ছে। একটি সংসারে একটি বাচ্চা শিশু, সে পোলিওগ্রস্ত, সে মানে ভালো করে হাঁটতে পারে না, সে তার বাচ্চা মেয়ে, সে এমন একটা সমাজ আমরা তৈরি করেছি যেখানে একজন পোলিওগ্রস্ত শিশু সে হচ্ছে সম্পদ, তার কারণ সে আঙুলে দিয়ে ফুল ছোঁয়ায়, পটল খেতে ঘুরে সে ফুল ছোঁয়াচ্ছে। তো ওকে এই যে মেয়েটা, সেখানে আমি আর্সেনিকের সমস্যাটাও জুড়ে দিয়েছি। হ্যাঁ, সেই গ্রামটা আবার আর্সেনিক প্রবণ। এই আর্সেনিক নিয়ে আলাদা একটা গল্প আলাদা গল্প হয়, এটা একটা আলাদা গল্প হয়, কিন্তু আমি সামলাতে পারিনি। ওই এটা ওটা সবই সমস্যা, পরিবেশগত সমস্যা, তো তাহলে ওর মধ্যে আর্সেনিকটাও ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, এই যে বিশ্বজিৎ পান্ডা, ও সব পরিবেশ নিয়ে সমালোচনা করে, হ্যান ত্যান, এগুলো নিয়ে একবারও বলেনি যে এটা তোমার ত্রুটি, এটা তোমার 2টো গল্প হতে পারতো, মানে একটার মধ্যে এইসব ঢুকিয়ে দিয়েছো কেন। আমি এই যখন এমন একটা বিষয় পাই যেগুলোর মধ্যে আমার ঢোকা সম্ভব নয়, উচিত নয়, তবু আমি যাই, কারণ এটা এমন আকর্ষণ করে। যেমন বম্বে গ্রুপ, হ্যাঁ, বম্বে ব্লাড গ্রুপ, একটা এমন রেয়ার গ্রুপ। যখন বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে তখন একটা প্রাইমারি স্কুলে একটি বাচ্চাকে, সে বম্বে গ্রুপের একটি বাচ্চাকে পেয়েছে, এবং একজন মাস্টারমশাই, সে যথেষ্ট প্রগতিশীল, তার ভাগ্নের এমন একটা অ্যানিমিয়া আছে যেখানে প্রায় রক্ত দিতে হয়, এবং তার বম্বে গ্রুপ, এবং সেকে ভুলিয়ে ভালিয়ে পাটিয়ে এনে বাড়িতে যেমন গরু রাখে তেমন করে বাচ্চাটাকে রেখেছে। সেটা হচ্ছে ওই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বোধহয় ছিল।
তা ওর মধ্যে এই যে এটা আমি করেছি, এটার জন্য আমাকে ওই সব রক্ত টক্ত এই ব্যাপার ট্যাপারগুলো পড়াশুনো করতে হয়েছে। আমি তো মানে বায়োলজির আমার তো ইয়ে ছিল না, আমার ফোর্থ সাবজেক্ট ছিল না। তো এইগুলো করেছি, জিনের মানে অন্য গল্প যেখানে লিখেছি, যেখানে আমার যাওয়াটা মুশকিল তা সত্ত্বেও আমি গিয়েছি, কিন্তু তার মধ্যে কতটুকু ভুল করেছি আমার তো কেউ ধরিয়ে দেয়নি, এবং তার মধ্যে তো ভুল হওয়া স্বাভাবিক। কেন ভুল ধরিয়ে দেয়নি? এরা পড়ে না, লোকজন পড়ে টরে না। এটা তো পুরো পাঠক সমাজেরই দুর্বলতা। কেমন এইটা ব্যাপারটা হচ্ছে যে আমি কিছু দুর্বল পাঠকদের কাছে আমি এসেছি, একজন লেখক, দুর্বল লেখক, সে আমার দুর্বলতা নিয়ে আমি কি ছাতার মাথাটা বলবো। এইবারে হচ্ছে যেগুলো আমি এখনও পারি নাই, এই এখনকার জেনারেশন, সেটা যেমন অভিজিৎ খুব ভালো বললো জেনজি, আমি ওই ব্যাপারগুলো সেগুলো আমি 1990 থেকে 1000 পর্যন্ত অনেকগুলো ওই মানুষ এবং মেশিন, যন্ত্রপাতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং তার সাথে লাভ অ্যান্ড হেট সম্পর্ক ইত্যাদি ইত্যাদি নিয়ে লিখে গেছি। তো এখন যে এই সময়টা এসেছে, এই সময়টা এসে আমি তো আর লিখতে পারবো না। এখন জেনজি এদের আমি চিনি না, এখনকার কর্পোরেট, এখনকার গিগ কর্মী, এখনকার ডেলিভারি বয়, এখনকার যে কম্পিটিশন হচ্ছে ওই বিটুইন কর্পোরেট, তাদের মধ্যে একটা কর্পোরেট একজনকে মারছে ইত্যাদি 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 গল্প, আমি এই সমস্ত তো আমি এখন লিখতে পারবো না। তবে আমি নিজেকে এটা গর্ব করতে পারি যে একটা গল্প লিখেছিলাম ইঁদুর মানে একটা খুব সংক্ষেপে হচ্ছে যে একটা রাডার সেটা খারাপ হয়ে যায়, ইঞ্জিনিয়াররা ঠিক করতে পারে না, একটা ইঁদুর এসে ঠিক করে দিয়ে চলে যায়। ইঁদুর কেন ঠিক করে না? ইঁদুর ওইখানে যে গোডাউনে থাকে সেখানে প্রচুর ট্রানজিস্টার, প্রচুর উল্টোপাল্টা প্লাস্টিকের তার ফার হ্যানা তারা থাকে, সব কাটাকুটি করে। ইঁদুর কী করে যেন ওই এমন হয়ে গেছে, এমন স্কিল জন্মে গেছে, সে রাডারের বোর্ডগুলো ঠিক করে দেয়। এরপরে যখন রাডারটা খারাপ হয় তখন একজন জমাদার এসে ঠিক করে যায়। কেন জমাদার ঠিক করে? জমাদার পরিষ্কার করতে গিয়ে সেই ইঁদুরটাকে খেয়ে ফেলেছিল। সেই ইঁদুরটা খেয়ে জমাদারের স্কিল এসে গেছে। তারপর দেখা গেল যে যে টেকনিশিয়ান, সে টেকনিশিয়ানটা ব্যাপারটা বুঝেছে, জমাদারটা নেই আর নেই। ও বলছে দেশে গেছে কিন্তু নেই, তার মানে টেকনিশিয়ানটা জমাদারটাকে খেয়ে ফেলেছে। এইবারে টেকনিশিয়ান ভাবছে আইআইটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ারটা ওকে কবে খাবে, সে ভয়ে আছে। এই গল্পটা 1996 কি 97 সালে লিখেছি। তো এখন এই যে কর্পোরেট একজন একটাকে খায়, এই ব্যাপারটা প্রাসঙ্গিক, কিন্তু এখনও মনে হয় তবু আমি ওর মধ্যে যাই না। তো আমার যে দুর্বলতাগুলো সেগুলো তো আমি এখনও আমার পক্ষে বের করা মুশকিল। তবে আমার গল্পগুলো একটা এআইকে গিলিয়ে দিলে এআই বলবে যে আমার গল্পের দুর্বলতা কী, কিন্তু এই গল্পটা আমি লিখতে পারবো না। আমাদের আড্ডা অত্যন্ত জমে উঠেছে বলাই বাহুল্য। স্বপ্নমাতার এরকম সরস বক্তব্যের পর আমার মনে পড়ছিল যে বঙ্কিমচন্দ্রের একটি প্রবন্ধ আছে, সেখানে বলা আছে যে লিখেই যেন কেউ ছাপাতে না দেয়, লেখাটা ফেলে রাখা উচিত, তাহলে উহার মধ্যে দোষ পাইবে। তিনি দোষ বলেছিলেন, দুর্বলতা বলেননি। কিন্তু নিজের লেখার কাটাকুটি, নিজের লেখার সংশোধন ইত্যাদি করে লেখক যেন গল্পটি দেন, এটা তাঁর পরামর্শ ছিল নবীন লেখকদের প্রতি।